মানে এই দেশের একটা ডাকাত সরকার, এই দেশের একটা জবরদখলকারী স্বৈরাচারী সরকার আরেকজনকে বলছে তুমি শুদ্ধাচার করেছো। মানে ব্যাপারটা এইরকম, আপনাকে আমাকে কাউকে যদি শুদ্ধাচার পুরস্কার দেয় এটা গোপন করে রাখতে হবে। এটা বেনজিরের মতো লোকের মাথায় কাজ করে না যে এই সরকার যদি আপনাকে শুদ্ধাচার পুরস্কার দেয় তাহলে বুঝতে হবে আপনি ভয়ঙ্কর খারাপ লোক। একটা বিভৎস নোংরা সরকার যখন কাউকে পুরস্কৃত করে, শুদ্ধাচার পুরস্কার দেয় তার বাহিনীর প্রধান কাউকে, বুঝতে হবে আপনার মধ্যে ভীষণ ভজঘট আছে। সাবেক আইজিপি জনাব বেনজির কি ফাঁদে পড়ছেন বা পড়ে গেছেন? প্রশ্নটা করে রাখলাম, শেষ অংশে প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করব। কেন এই প্রশ্নটা আসলো? যারা বেনজিরের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে। নানা রকম অজুহাত দেওয়ার চেষ্টা, বিদেশে ছিল, দুদকের সব কমিশনার বসতে পারে নাই, ঈদের ছুটি ছিল, ইত্যাদি ইত্যাদি। তারা এখন বসে সিদ্ধান্ত নিয়েছেন তারা জনাব বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করবেন। প্রশ্ন হচ্ছে কেন এই অনুসন্ধানটা করা হচ্ছে, বা এই আই ওয়াশটাও দেয়া হবে কি না, এটা নিয়ে তীব্র সন্দেহ ছিল, কিন্তু এই আই ওয়াশটা দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন। কারণ কি? শোরগোল প্রচুর হচ্ছে, আমরা প্রত্যেককে কম বেশি শোরগোল করেছি। কারণ এই ভদ্রলোক মানে ক্ষমতায় পুলিশের অন্য আইজিরাও ছিলেন, গা থেকে হ্যাডমের অরা ঠিকরে বেরোতো খুব কম মানুষ আছে। এই বেনজির সাহেব যা করতেন, যেমন করতেন, যা অ্যাটিটিউড, যে তাচ্ছিল্য, পুলিশ বাহিনীতে পরিচিত মানুষজন আছে, তাদের কাছ থেকেও জানি পুলিশ বাহিনীতেও তার এই হ্যাডামের চোটে তিনি বাহিনীর মধ্যেও অজনপ্রিয় হয়ে উঠেছিলেন, বিশেষ করে উনি যখন আইজি হন। উনি নাকি আবার শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, বেশ করে বলেন। এর মধ্যে দুর্নীতিমুক্ত থাকা, ব্যবহার, হ্যান ত্যান মিলে উনি এত কিছু হয়েছেন। অবশ্য এটাকে হাসি পায়, এই শুদ্ধাচার পুরস্কারকে আবার একটা নিজের ব্র্যান্ডিং হিসেবে নিজের যে জবাব দিয়েছেন সেখানেও ব্যবহার করছেন। আমার খুব কথ্য একটা প্রবচন মনে পড়ে, আমরা ছোটবেলায় প্রবচন পড়তাম বাংলা ব্যাকরণে, সুঁড়ির সাক্ষী মাতাল। মানে এই দেশের একটা ডাকাত সরকার, এই দেশের একটা জবরদখলকারী স্বৈরাচারী সরকার আরেকজনকে বলছে তুমি শুদ্ধাচার করেছো। মানে ব্যাপারটা এইরকম, আপনাকে আমাকে কাউকে যদি শুদ্ধাচার পুরস্কার দেয় এটা গোপন করে রাখতে হবে। এটা বেনজিরের মতো লোকের মাথায় কাজ করে না যে এই সরকার যদি আপনাকে শুদ্ধাচার পুরস্কার দেয় তাহলে বুঝতে হবে আপনি ভয়ঙ্কর খারাপ লোক। একটা বিভৎস নোংরা সরকার যখন কাউকে পুরস্কৃত করে, শুদ্ধাচার পুরস্কার দেয় তার বাহিনীর প্রধান কাউকে, বুঝতে হবে আপনার মধ্যে ভীষণ ভজঘট আছে। উনি আবার ভীষণ সিনা টান টান করে শুদ্ধাচার পুরস্কারের কথা বলেন। আমি একটু সেন্স ইউজ করা দরকার। যাই হোক, এখন শুদ্ধাচার পুরস্কার যদি প্রধানমন্ত্রী দিয়েই থাকেন, আমরা এই প্রশ্ন করতে পারি দুদকের কেন তার বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে, তাকে সরকার শুদ্ধাচার পুরস্কার দিচ্ছে, উনি সৎ, উনি অসাধারণ বিহেভিয়ার, হ্যান ত্যান ক্রাইটেরিয়া কী কী আছে আসলে খুব জানি না, কিন্তু ওর মধ্যে দুর্নীতি মানুষের সাথে সেবা দেয়া এসব সম্পৃক্ত আছে। তো ওনার বিরুদ্ধে তদন্ত কেন হবে? আসলে তদন্ত আমাদের আপনাদের শোরগোলের জন্য না, ঘটনাচক্রে এক ভদ্রলোকের উপরে ভীষণ চাপ তৈরি হচ্ছিল। কারণ উনি কোথায় ল্যাম্প পোস্ট পড়ে গেছে, কোথায় কচুরি পানা আছে, এগুলো নিয়ে বেশ লাইভ টাইভ করে অনেক কথাবার্তা বলছেন। কোন ডাস্টবিন স্কুলের সামনে আছে তার ভেতরে ঢুকে ওনার লাইভ টাইপ করে দৃষ্টি আকর্ষণ করছেন। সেই ইনফ্লুয়েন্সার নিজে একজন আইনজীবী, এবং উনি এখন ডামি সংসদের ডামি এমপিও হয়ে গেছেন। সো একজন এমপি, তার উপরে চাপ তৈরি হচ্ছিল। মজার ব্যাপার, উনি কিন্তু 31 তারিখের পর একদম টু শব্দ করেন নাই, কিন্তু যখন চাপ তৈরি হচ্ছে আমি বহু জায়গায় দেখছি তাকে খুঁজছে লোকজন, কোথায় এখন তিনি। তো উনি গিয়ে হাজির হলেন, দুদকে হাজির হয়ে, যেহেতু উনি হাজিরই হয়ে গেছেন, আমি দেখলাম দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খান একটা প্রোগ্রামে বলছেন, যেহেতু একজন এমপি, ওনাকে খুরশিদ আলম খান এমপি মনে করেন, আমরা মনে টনে করি না, আমরা এই এমপি সংসদ সব কিছুর আগে ডামি বলতে পছন্দ করি। যাই হোক, ওনার দৃষ্টিতে একজন এমপি যখন গেছে নিশ্চয়ই এটাকে আরও অনেক ভালোভাবে কগনিজেন্সে নেওয়া হবে, এবং এই কারণে আসলে চাপ তৈরি হলো। চাপটা তৈরি হবার কারণে এখন এই সিদ্ধান্ত আসছে, এবং আমি দেখলাম যে হাইকোর্টে একটা রিটও হয়েছে, যেই রিটে হাইকোর্ট বলেছেন 2 মাসের মধ্যে এই ব্যাপারে তদন্তের অগ্রগতি জানাতে হবে। এবং তারা ক্লিয়ারলি বলছেন, হাইকোর্ট যেভাবে একজন যে বিচারকের
এখানে যে বিচারকরা শুনেছেন তারা বলেছেন তারা চান দুর্নীতি না থাকুক ইত্যাদি ইত্যাদি, তাই 2 মাসের মধ্যে তাদের এটা করতে হবে। এখানে এই সময় বেঁধে নিয়ে আমার একটা ঘটনা মনে পড়লো, আমাদের নিশ্চয় মনে আছে আমি ভিডিও করেছি ওটা নিয়ে, এস আলমের মানি লন্ডারিং নিয়ে ডেইলি স্টার যখন রিপোর্ট করেছিল তখন হাইকোর্টের একটা বেঞ্চ এরকম সময় বেঁধে দিয়েছিল অগ্রগতি জানানোর জন্য, এবং ওখানে আরেকটা গুরুত্বপূর্ণ শোকজ ছিল দুদক, BFIU বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, CID এদের প্রতি, যে এই যে মানি লন্ডারিং হয় তোমরা কি করো, এই যে দুর্নীতি হয় তোমরা কি করো, শোকজ করেছিল। কারণ এই যে আজকে এরা সবাই মিলে, আমি এই কথাটা বলছিলাম, আজকে আমরা সরগর করছি এবং জনৈক দামি এমপি দুদকে গেছেন, তার আগে দুদকের কাজটা কি? এই যে জনাব বেনজির যতদিন পদে ছিলেন তখন কি হয়েছিল, কি করেছেন তারা? মানে আপনি যদি খুব সিম্পলি আপনি যদি লিস্ট একটা দুর্নীতির বিরোধী কমিশন হিসাবে কাজ করেন, আপনার কাজই হবে এই ধরনের গুরুত্বপূর্ণ পদে যারা থাকে তারা কি করছে না করছে সেগুলোর দিকে দৃষ্টি রাখা। যে সম্পদের কথা বলা হয়েছে এগুলো তো রাতারাতি সকালবেলা একদিনে হয়ে যায় নাই। এমনকি জনাব বেনজির তার ব্যাখ্যায় 14 সালের আগে তার সম্পত্তি দেখাইতে পারেন নাই, যখন উনি ঢাকার মেট্রোপলিটন পুলিশের কমিশনার হয়েছেন তার আগে। পারিবারিক ব্যবসা শুরুই হয়েছে 14 সাল থেকে। সুতরাং উনি কিভাবে কি ব্যবসা করছেন, কিভাবে লোন পাচ্ছেন, লোনের কত টাকা ইউজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সম্পত্তির মূল্যমান কি, এগুলো তো দুদক এমনিতেই করার কথা ছিল। এবং এই দুদক এখন শেষ পর্যন্ত একটা তদন্তের কাজ করলো। আমরা যদিও জানি না, হাইকোর্ট বলেছে 2 মাসের মধ্যে দিতে হবে, আবার যেটা হলো এস আলমের ক্ষেত্রে যেটা হয়েছিল, রিট হয়েছিল, পরে সুপ্রিম কোর্টের মানে আপিল বিভাগ সেই 2 মাসের যে রুল দিয়েছিল সেটা বাতিল করে দিয়েছে। দিয়ে অবশ্য তারা বলেছে হ্যাঁ তার বিরুদ্ধে তদন্ত করতে দুদক তার এক্সিস্টিং যে ক্ষমতা আছে সেই বলেই তদন্ত করতে পারবে, কিন্তু ওই যে টাইম ফ্রেম ভেঙে দিয়েছে। সুতরাং বেনজিরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটার সম্ভাবনা আছে, রিট হবে, রিট হয়ে এটা স্থগিত হবে, পরে আপিল বিভাগে শুনানি হয়ে, যেহেতু আমাদের একটা প্রেসিডেন্স আছে, আইনের ক্ষেত্রে প্রেসিডেন্স খুব গুরুত্বপূর্ণ, দেখা যাবে যে ওই প্রেসিডেন্স দেখিয়ে এটা বাতিল করে দিবে। সুতরাং এই যে টাইমের যে ফ্রেম বেঁধে দেওয়া হলো এইসব ফ্রেম থাকবে না। ফ্রেম থাকলেই বা কি, বহু সময় হাইকোর্ট নানান কিছুর টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, রুল দিয়েছে, কে পৌঁছে কাকে। কথা হচ্ছে আপনার আমাকে বুঝতে হবে, কিন্তু যেন বেনজিরের মতো ক্ষেত্রে দুদক টুদক এগুলো বুঝবে না। সো এটা স্থগিত হতে পারে, না হলে এসব রুলে কিছু আসে যায় না, কিন্তু আদতে তদন্ত হবে কিনা, কি হবে না হবে সেটা নিয়ে কথা বলতে চাই। আমি আমার প্রথম ভিডিওতে একটা কথা বলেছিলামও, যে একটা আই ওয়াশও দেওয়ার চেষ্টা সম্ভবত হবে না, কিন্তু যদি হয়, প্রচুর চাপ যদি তৈরি হয়, যদি সেরকম একটা আই ওয়াশের দিকে সরকারকে যেতে হয়, তার ফলও আসলে কিছুই হবে না, হওয়ার কোনো কারণ নেই। আমরা বহু সময় দেখেছি সরকারের সাথে জড়িত বিভিন্ন লোককে দুদক নিয়ে, আমরা এই দুদকেরই আসলে দুটো রোল আছে। দুদক হচ্ছে আপনি যদি বিরোধী হন, আপনাকে যদি হয়রানি করতে চায়, আপনাকে দেশের সর্বোচ্চ করাপ্ট মানুষ বানিয়ে ফেলবে, অথচ আপনার সামনে দিয়ে ভয়ঙ্কর সব কিছু ঘটে গেল। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম, মানে ভয়ঙ্কর কিছু ঘটে গেল, আপনি চুপ করছেন না। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে, ডক্টর ইউনূসের ক্ষেত্রে, এবং বিডি নিউজ 24-এর সম্পাদকের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে আমরা দেখলাম। আমরা যদি নর্মালি বুঝি, আসলে আপনি যাকে ঝামেলা করতে চান, যাকে খেয়ে ফেলতে চান, যাকে হয়রানি করতে চান, তখন দুদকের কি চেহারা হয়। আর এরকম আশপাশে অসংখ্য এন্তার ঘটনা মিডিয়াতে প্রকাশ্য হয়ে যাবার পর, মানে এস আলমের এইভাবে মানি লন্ডারিং হয়েছে উইথ দ্য ডকুমেন্টস, হার্ড ডকুমেন্ট দিয়ে ডেইলি স্টার রিপোর্ট করেছে। দুদক জানেই না, বুঝেই নাই এতদিন ধরে এগুলো হয়েছে, অথচ তারা ডক্টর ইউনূস কোথায় পান থেকে চুন খসালেন, বেগম খালেদা জিয়া কোথায় পান থেকে চুন খসালেন, সেগুলো খুঁজে বেড়াচ্ছে। সুতরাং আগেও আমরা দেখেছি সরকার দলের কাউকে ডাকা হয়েছে দুদকে, এবং দিনের শেষে তাদের কাজ হচ্ছে মানে বিরোধীদেরকে আপনি হয়রানি করে ঝামেলায় ফেলে বিপদে ফেলবেন, আর সরকারি দলের কাজ হচ্ছে তাকে ডাকবেন, কয়েকদিন তদন্ত ভাব করবেন, খেলে সার্টিফিকেট দিবেন, না আমরা কোনো খারাপ কিছু পাইনি, উনি ভালো লোক, উনি সহি লোক, ওনার চরিত্র ফুলের মতো পবিত্র। সুতরাং জনাব বেনজিরের ক্ষেত্রে কি হবে, যেহেতু একটা তদন্ত শুরু হলো, সরকার এখন বলতে পারবে অভিযোগ এসছে, দেখো দুদক তো তদন্ত করছে, দুদক নিজেও বলবে হ্যাঁ আমরা তদন্ত শুরু করেছি, এবং আমাদের যা ঘটে আফটার সাম 1 or 2 months or 3 months আমরা আসলে চুপ হয়ে যাব।
কারণ এই দেশে একটার পর একটা ঘটনা আসতে থাকবে, যাতে আর এগুলোর কোনো রকম কোনো ইয়ে নেই। কারণ একটা তদন্ত শুরু হয়েছে, অগ্রগতি হবে, করতে করতে ওকে ডাকবো, তাকে ডাকবো, চার্জশিট হবে, ওই করব, কিছু আসবে যাবে না। কেন আসলে জনাব বেনজিরকে কোনো রকমভাবে তার এই অবৈধ সম্পদ অর্জনের জন্য কিছু করা হবে না, তার কথা আমি আগেও একটা ভিডিওতে বলেছি, আমি আবারও কনফিডেন্টলি বলছি। তাকে ডাকা হলো, এই ডাকাটা আসলে শেষ পর্যন্ত পেরে না উঠে ডাকা হয়েছে, মানে তাকে ডাকা হয়নি এখনো, তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। মানে আপনি সরকারকে ফুল সার্ভিস দিয়ে তার পক্ষে লাঠিয়ালি করে, আপনাকে যে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল তুমি ইচ্ছা মতো কামাও, যা ইচ্ছা তাই করো, সেটা করে যদি আপনি আসলে তদন্ত করে বিচারের সম্মুখীন হন, এই সরকারের ক্ষমতায় থাকার প্রধান ভিত্তিটা নড়ে যাবে। পুলিশ, জনাব বেনজির যার বাড়ি গোপালগঞ্জ, সেই ভদ্রলোক যদি এত কিছু করার পর যদি শেষ পর্যন্ত তার বিচার হয় এবং তার সম্পত্তি দুর্নীতি নিয়ে তাকে কোনো ঝামেলা ফেস করতে হয় সিরিয়াসলি, এত প্রিয়ভাজন, এত হেডা, মানে উনি মানুষকে মানুষ মনে করতেন না। আমি ওনাকে পদে থাকা অবস্থায় বহু সময় দেখেছি, সেটা র্যাবের ডিজি থাকা, আইজিপি থাকার সময়। অরা তার চারদিক ঘিরে রাখতো একটা হ্যাডামের অরা। কতটুকু ক্ষমতাসীনদের কতটুকু আস্থাভাজন এবং প্রিয়পাত্র হলে ওই রকম নোংরা হ্যাডামের অ্যাটিটিউড তৈরি আমরা বুঝি। তো সেই লোকটাকে যদি শেষ পর্যন্ত যে কোনো কারণেই হোক, এই মাফিয়া তার সাথে ওর সাথে আরেক মাফিয়ার ঝামেলায় হোক, যেভাবে হোক, তাকে যদি কিছুটা মূল্য দিতে হয়, ওই পদে যাওয়ার মানুষ খুঁজে পাওয়া টাফ হবে। কারণ সবাই মনে করবে, আরে বাবা, এত কাছের মানুষ, যে সবচেয়ে লোভনীয়, মানে পুলিশের সর্বোচ্চ পর্যায়ে সবচেয়ে লোভনীয় তিনটা পদ হচ্ছে ডিএমপি কমিশনার, ডিজি র্যাব, আইজিপি, তিনটাই ছিলেন এই ভদ্রলোক। জাস্ট এক্সটেনশনটুকু পান নাই কোনো একটা কারণে শেষ পর্যন্ত। এছাড়া সব কিছু উনি হয়েছেন, সব কিছু ওনার পক্ষে গেছে। তো সেই মানুষ যদি শাস্তির মুখোমুখি হয়, তার সম্পত্তির যদি ঝামেলা হয়, এই পদে যাওয়ার ক্ষেত্রে ভাববে। এবং যেহেতু সে যদি কেউ যায়ও, পদের প্রতি একটা ইয়ে আছেই, সে যখন তার অবৈধ সম্পদ অর্জন করতে নিজেকে কিছুটা রেস্ট্রিক্ট করে, তাহলে সে সার্ভিসও কম দেবে। ইচ্ছে মতো লুটপাট যদি না করে, আমি আমার লুটপাটের পরিমাণ অনুযায়ী সার্ভিস দেব। সুতরাং সার্ভিস যদি পুলিশ কোনোভাবে কম দিতে শুরু করে, সরকারের জন্য ক্ষমতায় থাকা উইল রিয়েলি বি ভেরি টাফ। সুতরাং জনাব বেনজিরের কিচ্ছু হচ্ছে না। কমিটি হলো, কমিটি তদন্ত করবে, তদন্ত চলবে, চলতে থাকবে। এবং উনি যেহেতু ডক্টর ইউনূস না, উনি যেহেতু বেগম খালেদা জিয়া না, ওইসব তদন্তের রিপোর্ট, চার্জশিট, একটা চার্জশিট দেওয়া হলো, মামলা, লটস অফ ইস্যুস, কিচ্ছু হবে না। উনি বহাল তবিয়তে থাকবেন, উনি ঘুরে বেড়াবেন, মাস্তি করবেন, কোনো সন্দেহ নাই। এবং খুব সম্ভাবনা আছে আফটার সাম মান্থস অর ইয়ার্স উনি দ্রুত সার্টিফিকেট পেয়ে বেরিয়ে আসবেন। জুলাইয়ে বিএনপির নেতাকর্মীরা যখন প্রধান সড়ক ও ঢাকার প্রবেশগুলোতে অবস্থান ধর্মঘটের চেষ্টা করেন, তখন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধারাবাহিক সংঘর্ষ হয়। তাদেরকে এই কর্মসূচি থেকে সরিয়ে দেয় পুলিশ এবং আওয়ামী লীগের সঙ্গে জড়িতরা। সাধারণ একটি রীতি অনুযায়ী বিএনপির প্রতিবাদের স্থান থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয় এবং তাদের ওপর হামলা চালাতে অনুমোদন দেওয়া হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের। জুলাইয়ের সংঘর্ষে বেশ কিছু মানুষ আহত হয়েছে, এর মধ্যে অনেক বিএনপি নেতা ছিলেন। পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অক্টোবরের শেষের দিকে রাজনৈতিক র্যালি সহিংসতায় পরিণত হয়। এর ফলে কমপক্ষে 13,700 জনকে গ্রেপ্তার করা হয়। নভেম্বর পর্যন্ত কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। জুনে মিডিয়ার রিপোর্টে বলা হয়, দেশ জুড়ে মুলতবি থাকা ক্রিমিনাল মামলাগুলোকে দ্রুত গতিতে শেষ করার জন্য ইউনিটগুলোকে নির্দেশ পাঠায় পুলিশ সদর দপ্তর। এর উদ্দেশ্যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের আইন দিয়ে আটকে দেয়া। বড় নেতাদের মুখোমুখি হতে হয় কয়েক ডজন অথবা শত মামলার। 6 জুলাই পুলিশ সদর দপ্তরে একটি মিটিংয়ে তথ্য ফাঁস হয়ে যায়। তাতে সারা দেশের পুলিশকে নির্দেশ দেওয়া হয় 2013 সাল থেকে বিএনপি ও জামাতে ইসলামীর সমর্থকদের বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলা রয়েছে সেগুলোকে সক্রিয় করতে। এতে বলা হয়, নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে বিএনপি ও জামাতের নেতাদের। বিএনপির সব নেতা ও জামাতের সব নেতা
যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা করছিলেন তারা কোনো না কোনো মামলায় অভিযুক্ত। এসব মামলা দ্রুত গতিতে শেষ করতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগকে সহযোগিতার নির্দেশনা দেয় পুলিশকে। আগস্টে হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করে যে জুলাইয়ের শেষের দিকে বিএনপির একটি র্যালিকে সামনে রেখে বিরোধী দলের কমপক্ষে 1500 জন নেতাকর্মী 15,000 অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে কর্তৃপক্ষ। অক্টোবরে নির্বাচনের 90 দিনেরও কম সময় আগে ঢাকায় বিএনপির বড় রকমের রাজনৈতিক র্যালির আগেই কর্তৃপক্ষ 15 মিনিটের মধ্যে 200 নেতাকর্মীকে আটক করে। বহু ঘটনায় বিরোধী দলের পাবলিক ফাংশন আয়োজনে হস্তক্ষেপ এবং বিরোধী রাজনৈতিক দলের ইভেন্ট প্রচারে বাধা সৃষ্টি করেছে সরকার। ওই রিপোর্টে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীন আন্দোলনে বাধা দেয়া হয় আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সরকার পরিবর্তনের নাগরিকদের অক্ষমতা, রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর ও অযৌক্তিক বাধা, বাংলাদেশের সরকারে আছে মারাত্মক দুর্নীতি, দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থাগুলোর ওপর আছে সরকারের কঠোর বিধিনিষেধ অথবা হয়রানি, সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, নিষ্ঠুর নির্যাতন, অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তি দেয়া হয়। আছে জীবনের প্রতি হুমকি। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী ও আটক। বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হয়েছে। বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয়। তাতে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেয়া হয়নি। পক্ষান্তরে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে। এতে বলা হয়, 2018 সালের 2008 সালের দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে 10 বছর জেল দেয়া হয়েছে। 2019 সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে হস্তান্তর করা হয়। 2020 সালে সেখান থেকে তাকে হস্তান্তর করে গৃহবন্দী করা হয়। রাজনৈতিক বন্দী ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক ও দেশের ভেতরকার আইন বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণের ঘাটতি আছে। এতে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে। পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন। এই রিপোর্টে সংবাদ মাধ্যমের স্বাধীনতার দিকেও দৃষ্টি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যম ও মিডিয়ার সদস্যসহ সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সরকার এই অধিকার ঘন ঘন হস্তক্ষেপ করেছে। এক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতার উল্লেখযোগ্য পরিমাণে সীমাবদ্ধতা আছে। সরকারের হয়রানি অথবা প্রতিশোধ নেয়ার ভয়ে সরকারের সমালোচনার ক্ষেত্রে মিডিয়ার সদস্যরা ও ব্লগাররা নিজেরা সেন্সর করেছেন। এতে তুলে ধরা হয়েছে সরকারি পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের চিত্র, বিচারের ক্ষেত্রে হয়রানি, খেয়ালখুশি মতো গ্রেপ্তারসহ নানা রকমের নিষ্পেষণের কথা। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।